আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ক্লাস শুরু করে দিব। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ক্লাস শুরু করে দিব। আচ্ছা দেখেন, সমান্তর ধারার আজকে আমাদের কত নাম্বার ক্লাস? ধারার আজকে কত নাম্বার ক্লাস? সমান্তর ধারার আজকে আমাদের কত নাম্বার ক্লাস? ধারার আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেখেন এখানে আমি একটা অঙ্ক নিয়ে আসছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে যদি -5 সমান্তর -5 p q এবং 16 সমান্তর অনুক্রমে থাকে। অনুক্রম মানেই ধারা না, অনুক্রম আর ধারার মধ্যে একটু পার্থক্য আছে, আমরা এটা পড়বো সামনে দু একটা ক্লাসের পরেই চলে আসবে। কিন্তু এখানে সমান্তর অনুক্রম মানে সমান্তর ধারা, অনুক্রম আর ধারার মধ্যে স্লাইড পার্থক্য আছে। বাট সমান্তর অনুক্রম মানে সমান্তর ধারা, গুণোত্তর অনুক্রম মানে গুণোত্তর ধারা। ওকে, আচ্ছা তাহলে এই যে -5 p q আর 16, এই যে কয়টা পদ আছে এখানে? 1টা 2টা 3টা 4টা। এখানে যে 4টা পদ দেখতে পাচ্ছেন, এই 4টা পদ সমান্তর ধারাভুক্ত, এটা ওরা বলে দিছে। তার মানে আপনি এটা ধরেই নেবেন যে ওরা কেমন ধারাভুক্ত? সমান্তর ধারাভুক্ত। তাহলে পি ও কিউ এর মান কত? পি এবং কিউ এর মান চাইছে। কথা দুবার আসছে, আসলে কি তাই? সবারই কি একই অবস্থা? কথা কি দুবার আসছে সবারই? আপনি একটু ফেসবুক থেকে একটু বের হয়ে আবার ঢোকেন, তাহলে মনে হয় সমস্যার সমাধানটা হয়ে যাবে। কথা কি সবারই দুইবার আসছে? একটু রেসপন্স করেন কাইন্ডলি, আগাই আমরা। আচ্ছা, ক্লিয়ার আছে। তাহলে এখন দেখেন, একটু তাকান। এইটা যেহেতু সমান্তর ধারাভুক্ত, তার মানে যে -5, সবাই একটু তাকাবেন প্লিজ। -5, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে 16। তাহলে আমি কি বলতে পারি না এটা হচ্ছে প্রথম পদ? তার মানে হচ্ছে প্রথম পদ এ, এটা হচ্ছে প্রথম পদ এ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তার মানে আমাদের পি এর মান বের করতে হবে, মানে দ্বিতীয় পদ বের করতে হবে। আমাদের কিউ এর মান বের করতে হবে, মানে তৃতীয় পদ বের করতে হবে। কথা কি বুঝছেন? তো এখন আপনি যে পদই বের করতে চান, এদিকে তাকান, আপনি যে তম পদই বের করতে চান, আপনার ডি মানে সাধারণ অন্তর, এই ডি এর মান ছাড়া তো বের করতে পারবেন না। সাধারণ অন্তর না জানা থাকলে আপনি এটা করতে পারবেন না। তার মানে আপনার এদিকে তাকান প্লিজ, প্রথম কাজ হচ্ছে সাধারণ অন্তর বের করা। সাধারণ অন্তর বের করতে পারলেই আপনি যে কোনো পদ বের করতে পারবেন, যেহেতু আমাদের প্রথম পদের মানটা দেওয়া আছে। কেন? কারণ আমরা জানি এনতম পদের সূত্র হচ্ছে tn ইকুয়াল টু, কি সূত্র? কি tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে এনতম পদের সূত্র। তাহলে আপনি যদি কোন তম পদ বের করতে চান, তাহলে যে ডি মানে সাধারণ অন্তর জানতে হবে, যেহেতু প্রথম পদ এর মানটা দেওয়া আছে। তাহলে আমি এখন সাধারণ অন্তরটা কিভাবে বের করব? দেখেন আমার এর মধ্যে জানা রাশিকে, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এর মধ্যে আমার জানা রাশিকে, এর মধ্যে আমার জানা রাশি হচ্ছে 16। এর মধ্যে আমার জানা রাশি হচ্ছে 16 কিন্তু জানি। এবং এই ধারার, এটা কিন্তু একটা ধারা, সমান্তর ধারা। কেন? কারণ কোশ্চেনে বলা আছে এটা একটা সমান্তর ধারা। আচ্ছা, এই 16 কি? এই সমান্তর ধারার মধ্যে এই 16 কি? এই 16 হচ্ছে 1 2 3 4তম পদ। এই 16 হচ্ছে 4তম পদ। তার মানে 16 হচ্ছে টি4 হচ্ছে 16, 4তম পদ। কথা কি বুঝাইতে পারছি? এখন আমাকে বলেন তো 4তম পদের সূত্র কি হবে? এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 4তম পদে কি হবে? এই n এর জায়গা 4 হবে। আমি কি বুঝাইতে পারছি? তাই আমরা এখানে এই t4 এর পরিবর্তে লিখবো a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 16। এই এর মান আমরা জানি, এই যে -5, তার মানে এর পরিবর্তে বসাবো -5,
4 - 1 মানে 3, তার মানে 3d ইজ ইকুয়াল টু 16। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ডি বের করা, দেখেন এই 4তম পদ থেকে আমরা ডির মান পেয়ে যাব, সেই ডির মান ব্যবহার করে পি কিউ বের করবো। খুবই সিম্পল। তাহলে -5 ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে 3d থাকবে, এই -5 ওই পাশে গেলে +5, তার মানে 3d ইজ ইকুয়াল টু হচ্ছে 16 আর 5 21। যেহেতু আমরা ডি বের করবো, তাহলে 3 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ করে দিব, তাহলে ডি ইজ ইকুয়াল টু 21। এই যে এই 3 ওই পাশে ভাগ হলে ডির মান হচ্ছে 3 সাথে 21, তার মানে ডির মান 7। এইটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে আমরা ডির মান পেয়ে গেছি 7, রাইট? এখন বিষয়টা হচ্ছে আমার এখানে পি কি বলেন তো? পি কি? পি হচ্ছে দ্বিতীয় পদ। এখন আর কিছু করার দরকার নাই। আমি আপনাদেরকে কি বলছিলাম, একটা সমান্তর ধারা কিভাবে গঠিত হয় মনে আছে? আপনাদেরকে মনে আছে একটা সমান্তর ধারা কিভাবে গঠিত হয়? যে কোনো পদের সাথে কিছু একটা যোগ করে তার পরের পদ পাই। তাহলে কোন পদের সাথে আমরা কি যোগ করছিলাম? আমরা ডি যোগ করছিলাম, মনে করে দেখেন। তার মানে এই পদের সাথে ডি এর মান যোগ করলে আমরা পরের পদ মানে পির মান পেয়ে যাব। তার মানে এই -5 এর সাথে ডি যোগ করতে হবে, ডি মানে 7। তাহলে -5 এর সাথে 7 যোগ করলে আমরা কত পাচ্ছি? 2। তাহলে এই -5 এর সাথে ডি এর মান যোগ করে যেটা পাবো সেটাই তো পরের পদ মানে পি এর মান, তার মানে পি এর মান হচ্ছে 2। ক্লিয়ার বিষয়টা? এখন আপনি যখন কিউ এর মান পাবেন, তার মানে এই পদের সাথে আবার ডি এর মান 7 যোগ করে এই পদ পাবেন। তাহলে এই পদ মানে পি, পির মান কত বেড়েছে? 2। এই 2 এর সাথে আপনি আবার 7 যোগ করবেন, 7 যোগ করে তারপরের পদ মানে কিউ এর মান। কথা ক্লিয়ার কিনা? তার মানে পি এর মান 2, কিউ এর মান 9। বুঝছেন কিনা বলেন? আর কেউ যদি মনে করেন যে না ভাই আমি একটা কাজ করব, কি করবেন? আপনি এটাকে দ্বিতীয় পদ, তাহলে আপনি দ্বিতীয় পদের সূত্রে বসায় বের করবেন, পারবেন। আপনি এটা তৃতীয় পদ, তাহলে আপনি তৃতীয় পদের সূত্রে বসায় বের করবেন, তাও হবে, কোনো সমস্যা নেই। এই কিউ কি এখানে তৃতীয় পদ না? তাহলে আপনি তৃতীয় পদ মানে T3, তাহলে T3 এর সূত্র কি? T3 মানে কি? a প্লাস 3 - 1 ইন্টু হলো d, তাহলে a প্লাস 2d। এবার এর মান হচ্ছে -5 প্লাস 2 ইন্টু ডির মান কত? 7। তাহলে 7 দুগুণে 14, 14 থেকে 5 বিয়োগ হলে কত? 9। তাহলে আপনি এইভাবেও বের করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ এই কিউ মানেই তো 3 নাম্বার পদ T3, তার মানে T3 এর মান বেরোইছে মানে কিউ এর মান বেরোইছে। আর আমাদের তো সেন্স তো আছেই যে একটা সমান্তর ধারা কিভাবে গঠিত হয়। কোন পদের সাথে ডি এর মান যোগ করে তারপরের পদ, আবার এর সাথে ডি এর মান যোগ করে তারপরের পদ। এই জন্যই তো আমরা ডি এর মান বের করছি আগে। খুবই সিম্পল টাইপের কোশ্চেন। এই ধরনের প্রশ্ন যখন আসবে, আপনার টার্গেট হচ্ছে এই ধারার মধ্যে যে কোনো একটা মান আপনার দেওয়া থাকবে, প্রথমটার মান দেওয়া থাকবে আর এদিকে কোনো একটা মান দেওয়া থাকবে। এইদিকে যেটার মান দেওয়া থাকবে সেটার মানকে ব্যবহার করে আপনি ডি এর মান বের করবেন, সেই ডি এর মানকে ইউজ করে বাকি মানগুলো যেগুলো অজানা থাকবে সেটা বের করে ফেলবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমি এই টাইপের আর একটা প্রশ্ন দিচ্ছি, দেখেন আপনারা নিজেরা করবেন এটা, এখন করে বলেন কত উত্তর। এক্সট্রা, এটা এক্সট্রা অঙ্ক, হ্যাঁ এটা এক্সট্রা অঙ্ক। এক্সট্রা লিখে নিন। আচ্ছা, যদি -2, p, q, r, 18, হ্যাঁ -2, p, এটা কিন্তু পির পরে কমা, এটা কমা, হ্যাঁ p, q, r, 18 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে r এর মান কত? করেন তো এটা কত? তাহলে r এর মান কত? তাহলে আর এর মান কত? এইটা তো এই সূত্র তো করার দরকার নাই, কারণ আমি তো যে কোনো একটা মানে ডি এর মান পাইলেই তো হয়ে যাচ্ছে। কারণ প্রথম পদের সাথে ডি যোগ করে দ্বিতীয় পদ, এর সাথে ডি যোগ করে আবার পরের পদ, এইভাবেই তো একটা সমান্তর ধারা গঠিত হয়, তাই না? এই বেসিকটু তো অন্তত থাকতে হবে। হ্যাঁ, এটা কত হবে বলেন তো? আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেনে আপনার এখানে যে মানগুলো দেওয়া থাকবে তার মধ্যে একটা মান দেওয়া থাকবে, ওই দেওয়া মানটা থেকে ব্যবহার করে আপনাকে ডি এর মান বের করতে হবে। ডি এর মান বের করতে পারলেই কিন্তু অঙ্ক শেষ। সাধারণ অন্তরটা বের করতে পারলেই তো যে কোনো পদ আমরা বের করতে পারবো। ক্লিয়ার বিষয়টা?
আচ্ছা, রাজিয়া পারভিন রুমি বলছেন আর ইকুয়াল টু 13, নাসরিন আক্তার কেয়া আর ইজ ইকুয়াল টু 13। বড় হাতের আর কেন দিচ্ছেন? আমি কি এখানে বড় হাতের আর লিখছি? আচ্ছা, সাবিনা আক্তার বলছেন 5, এত সময় লাগার কথা না অবশ্য। আজিজুর রহমান বলছেন 13, হীরামণি বলছেন 13, ফাতেমাতুজ জোহরা 13। আচ্ছা, নিশাত তাসনিম 13 বলছেন। সবাই যেহেতু 13 বলছে তাহলে উত্তর কি 13ই হবে? দেখি আমরা করে দেখব। রাফসান হৃদয় 13 বলছেন, তানজিলা সাথী 13 বলছেন, রাজিয়া সরকার 13 বলছেন। আচ্ছা, এবার দেখেন সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, সুরাইয়া আক্তার 13 বলছেন, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখানে তাহলে এই প্রথম পদ কত? প্রথম পদ এর মান হচ্ছে -2। যেহেতু এটা বলে দিচ্ছে সমান্তর অনুক্রমে আছে, তার মানে এটা একটা সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাকে আর এর মান চাইছে, তাহলে এইটা হচ্ছে প্রথম পদ, পি হলো দ্বিতীয় পদ, কিউ হচ্ছে তৃতীয় পদ, আর হচ্ছে চতুর্থ পদ, হোক। আর এই 18 কি? পঞ্চম পদ। তার মানে এখানে 18 হচ্ছে পঞ্চম পদ, মানে T5 ইজ ইকুয়াল টু 18। টার্ম 5, পাঁচতম পদের মান কত? 18। আর এই পাঁচতম পদের সূত্র কি হবে? a প্লাস n মাইনাস 1, n মানে 5, 5 মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 18। এর মান হচ্ছে -2 প্লাস 5 মাইনাস 1 মানে 4d ইজ ইকুয়াল টু 18। এই -2 এই পাশে যে যোগ হবে, তার মানে এই পাশে থাকবে 4d, আর এই -2 এই পাশে যদি যোগ হয় তাহলে 18 এর সাথে এই -2 ওই পাশে যে যোগ হলে 20 হবে। এই 4 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে d ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 4, আর d ইজ ইকুয়াল টু 5। তার মানে d এর মান 5, ব্যাস d এর মান 5। তাইলে এই এখন আমরা কি জানি? এই পদের সাথে 5 যোগ করে এই পদ পাবো, তার সাথে 5 যোগ করে এই পদ পাবো, তার সাথে 5 যোগ করে এই পদ পাবো। এইভাবেও করতে পারেন, সূত্র দিয়েও করতে পারেন। তাহলে -2 এর সাথে 5 যোগ করলে কত হবে? -2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 3। এই 3 হচ্ছে পি এর মান। এই 3 এর সাথে আবার 5 যোগ করলে 8, সেটা হচ্ছে কিউ এর মান। এই 8 এর সাথে আবার 5 যোগ করলে 8, সেটা হচ্ছে 13, আর এর মান। কথা কি বুঝতে পারছেন? অথবা এখানে আর কততম পদ বলেন তো? এখানে আর হচ্ছে প্রথম 1 2 3 4, চারতম পদ, তার মানে T4। তার মানে T4 হচ্ছে আর এর মান। আর T4 এর সূত্র কি? a প্লাস n মাইনাস 1 মানে 4 মাইনাস 1 ইন্টু d। ওকে, আচ্ছা, তাহলে এখন আর একটা জিনিস করা যায়। দেখেন, কোন পদের সাথে d এর মান যোগ করলে যেহেতু তার পরের পদ পাই, তাহলে এই 18 থেকে যদি d এর মান বিয়োগ করি তাও তো আমরা এই পদ পাবো। এভাবেও আসতে পারেন, সামনে গেলে যোগ করবেন আর এদিক থেকে ব্যাকে আসলে বিয়োগ করবেন। তাহলে 18 থেকে যদি আমি 5 যোগ না করে যোগ করলে সামনে যাব, সামনের পদ পাবো। তাহলে 18 থেকে 5 বিয়োগ করলে পিছনের পদ পাবো, মানে আর এর মান পাবো। তাই 18 থেকে d এর মান 5 বিয়োগ করেন, 18 থেকে 5 গেলে 13, এভাবেও করতে পারেন। অথবা এই সূত্র দিয়েও করতে পারেন। এই এর মান হচ্ছে -2 প্লাস 4 মাইনাস 1 মানে 3 ইন্টু হচ্ছে এটা হচ্ছে 5। তাহলে -2 প্লাস হচ্ছে 3 5 15, 15 থেকে 2 গেলে 13। এটা হচ্ছে কততম পদ? চারতম পদ। আর এই চারতম পদের মান হচ্ছে r, তাই r ইজ ইকুয়াল টু 13। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে ওকে, আচ্ছা, তাহলে এই টাইপের কোশ্চেন আপনারা পারবেন। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 66, কোশ্চেন নাম্বার 66। এর আগে কত ছিল এটা? হ্যাঁ, 66। দেখেন, এই 66 নাম্বার কোশ্চেনে কি বলছে? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বোর্ডের প্রশ্ন মানেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 66 এ বলছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু n কিউব। আচ্ছা, আপ টু n কিউব ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n ইজ ইকুয়াল টু 210 হলে n এর মান কত? দেখেন, উপরে কি বলেন তো? উপরে 1 কিউব 2 কিউব 3 কিউব আপ টু n কিউব। তার মানে উপরে হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আর নিচে কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। 1 থেকে শুরু হয়েছে এবং মাঝে কোনো গ্যাপ নাই, লাস্টের পদ n, পদ সংখ্যা তাহলে n। তাইলে উপরেরটার সূত্র কি বলেন তো? উপরের অংশের সূত্র কি? উপরের অংশের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার। মনে করে দেখেন, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আর এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্কোয়ারও নাই ঘন নাই। তাই এইটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আমরা কিন্তু এটা জানি কিনা? ইজ ইকুয়াল টু কত? 210। ক্লিয়ার?
নিচেরটার সূত্র কিন্তু এটা। যদি না বোঝেন তাহলে কি করবেন, এখানে পদ আছে কতগুলো, এন সংখ্যক। কেন বলছিলাম মনে করে দেখেন, যে 1 থেকে যদি শুরু হয় এবং মাঝে যদি কোনো মিসিং না থাকে, তাহলে শেষ পদের মান আর পদ সংখ্যা সমান। যদি এই সূত্র মুখস্থ না থাকে, তাহলে গড় ইন্টু পদ সংখ্যা দিয়ে এটার সমষ্টি বের করে নেবেন। এবার বলেন n ইন্টু n প্লাস 1/2 উপরে কয়টা আছে, 2টা। আর n ইন্টু n প্লাস 1/2 নিচে কয়টা আছে, 1টা। তাহলে উপরে 2টা আছে, নিচে 1টা আছে। তাহলে উপর এই পুরোটা দিয়ে উপরে একটা কেটে দিলে, তাহলে উপরে থাকবে শুধু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এই পাশে থাকবে 210। ক্লিয়ার বিষয়টা? এবার এখান থেকে আমরা n এর মান বের করবো, আর গুণ করে দেন, গুণ করে দেন। তাহলে এই পাশে থাকবে হচ্ছে n ইন্টু n প্লাস 1, আর 2 দিয়ে ওই পাশে গুণ করলে 21 দুগুণে 42। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে n ইন্টু n, এখন এখানে মিডিল টার্ম করবেন। এই লাইনে অঙ্ক সমাধান করে ফেলা যাবে এমসিকিউ এর ক্ষেত্রে। হ্যাঁ, অপশন টেস্ট করতে পারেন। কিসের মান চাইছে, n এর মান চাইছে। তাহলে n এর মান অপশনে দেওয়া থাকবে, সেই অপশন থেকে n এর মান এখানে বসায় দেখতে হবে। n এর সাথে এটা কিন্তু গুণ আছে, n ইন্টু n প্লাস 1, মানে এগুলা গুণ করলে মানে n এর মান উত্তর হচ্ছে 20, উত্তর হচ্ছে 20। হ্যাঁ, তাহলে আপনার n ইন্টু n প্লাস 1, এই পাশে আছে 420, তার মানে এইগুলার গুণফল এই পাশে 420 হবে। তাহলে n এর মান যদি 20 হয়, আপনি এখানে বসাবেন n এর মান 20, আর এই যে n প্লাস 1, n এর মান 20 প্লাস 1 মানে 21, 20 আর 21 গুণ করলে কিন্তু 21 দুগুণে 42 আর 1 0 420 হয়। তার মানে আমাদের উত্তর হচ্ছে কোনটা, উত্তর হচ্ছে n এর মান 20। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? অথবা মিডল টার্ম করতে হবে। আচ্ছা, এখন দেখেন এই লাইনটা গুণ করলে কি হবে, n স্কয়ার প্লাস n ইজ ইকুয়াল টু 420। এই লাইনে কিন্তু অঙ্ক সমাধান করে ফেলতে হবে। কিভাবে দেখাবো? এবার 420 এই পাশে নিয়ে আসেন, তাহলে এই পাশে থাকবে n স্কয়ার প্লাস n, এই 420 এই পাশে আসলে মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0। লিখিতর জন্য এগুলো করতে হবে, আর এমসিকিউতে এখানে এসে অঙ্ক সমাধান করে দিব, টেনশন করেন না। দেখেন এখন এই 420 কে ভাঙা যায় কিভাবে? আমি সবসময় বলি এই শূন্যকে ভাঙার দরকার নাই, আপনি 42 কে ভাঙেন। 42 কে কি লেখা যায় না, 42 কে কি লেখা যায় না, 21 গুণ 2, 21 দুগুণে 42। আর এই যে একটা শূন্য আছে, এই শূন্যটাই 2 এর পাশে বসাই দেন তো, তাহলে 21 আর 20, তাহলে 21 আর 20 গুণ করলে হয় 42, আর 21 আর 20 এর পার্থক্য 1। এই যে, ঠিক আছে, তার মানে মিডল টার্ম করলে আসবে 21n মাইনাস 20n মাইনাস 420 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে, এবার n কমন নিলে n প্লাস 21 মাইনাস 20 কমন নিলে n প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। এবার n প্লাস 21 কমন নেন, তাহলে এখানে থাকবে n মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0, না হলে এইটা 0। তাহলে n প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। তাহলে n ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস 21, যা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ n হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে কি, অথবা n মাইনাস 20 ইকুয়াল টু 0। এই যে, তাহলে n মাইনাস 20 ইকুয়াল টু 0 হলে n ইজ ইকুয়াল টু 20। n মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0 হলে n ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, n ইজ ইকুয়াল টু 20। তাহলে 20, তার মানে n এর মান 20। নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, কেন? কারণ পদ সংখ্যা তো নেগেটিভ হতে পারে না। ওকে, এটুকু হয়েছে ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এবার আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিচ্ছি। এখন এই লাইনে কিভাবে সমাধান করব দেখেন। আমাদের এই লাইনে আসছে n ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু 420। আমি মিডিল টার্ম করতে চাচ্ছি না। আচ্ছা বলেন তো, n এবং n প্লাস 1 এই সংখ্যা দুটো তো ক্রমিক, এটুকু বুঝছেন কিনা? n এবং n প্লাস 1 এই সংখ্যা দুটো কি ক্রমিক না? অবশ্যই ক্রমিক, কারণ n এর সাথে 1 যোগ, n হচ্ছে একটা সংখ্যা, n প্লাস 1 নিশ্চয়ই তার পরের সংখ্যা, তার মানে n আর n প্লাস 1 এরা দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা গুণ আকারে আছে। তার মানে এই 420 কেও আমি এখন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তাহলে এই পাশে আছে n ইন্টু n প্লাস 1, এই 420 কেও আমি দুইটা ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। কেন? যেহেতু মাঝখানে ইকুয়াল সাইন আছে, তার মানে এই পাশে যা আছে এই পাশে তাই আছে। তাহলে এই পাশে আছে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে এই পাশেও দুইটা ক্রমিক সংখ্যার গুণফলই হবে। এই 420 কে আমি লিখতে পারি 20 ইন্টু 21। এই যে 20 আর 21 এর গুণফল 420, আর 20 আর 21 ক্রমিক। কথা কি বুঝাইতে পারছি? 20 আর 21 ক্রমিক। আচ্ছা, তার মানে এখানে এই পাশে যে n নির্দেশ করছে 20 কে, আর n প্লাস 1 নির্দেশ করছে 21 কে। কিভাবে বুঝলাম? কারণ এখানে n বড় না n প্লাস 1 বড়? অবশ্যই n প্লাস 1 বড়। তার মানে এই দুইজনের মধ্যে বড় হচ্ছে n প্লাস 1। তাহলে এই দুইজনের মধ্যে যেটা বড়, সেই বড় মানটাই বড় মানের। এই পাশে বড় কি 21 না, আর এই পাশে বড় n প্লাস 1। তাহলে এই পাশের বড় আর এই পাশের বড় সমান, এই পাশের ছোট আর এই পাশের ছোট সমান। কথা কি বুঝছেন? তার মানে এই পাশে ছোট আছে n, আর এই পাশে ছোট হচ্ছে 20, সুতরাং n এর মান হচ্ছে 20। তাহলে মিডিল টার্মের ঝামেলাটা কমে গেল, এইভাবে করতে পারেন।
এখন অনেকে বলবে যে ভাই এখানে তো এই 42কে আমি যদি লিখি 60 গুণ 7 তাও তো 400 বিষয়, কিন্তু আপনি তো এটা লিখতে পারবেন না, কারণ এই পাশে n এবং n তো n+1 এই দুজন তো ক্রমিক সংখ্যা, n আর n+1 কি ক্রমিক না? তার মানে এই পাশে আছে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে আপনাকে এই পাশেও দুইটা ক্রমিক সংখ্যার গুণফল লিখতে হবে। তাহলে 60 আর 7 কি ক্রমিক না? ক্লিয়ার হয়েছে কি? বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝছেন। যারা মিডল টার্ম ভয় পান তারা এইভাবে করবেন। আচ্ছা, এবার আমি এক্সট্রা একটা অঙ্ক দিচ্ছি, এক্সট্রা অঙ্ক। আজকে এক্সট্রা অঙ্ক করবো অনেকগুলা, এগুলো আপনারা তুলে নেবেন, বুঝছেন? এগুলা তুলে নেবেন, এগুলা শিটে দেওয়া নাই, প্লিজ তুলে নেবেন। ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক ধারণা ক্লিয়ার হবে। দেখেন, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস আপ টু প্লাস কে, ঠিক আছে, ডট ডট, এই ডট ডট মানে চলছে, লাস্ট হচ্ছে কে, একটি সমান্তর ধারা এবং সাধারণ অন্তর 5। সাধারণ অন্তর 5 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? নিচের কোন সম্পর্কটি সঠিক? 1 নাম্বার অপশনে আছে b is equal to a plus c by 2, 2 নাম্বার অপশনে আছে b is equal to c minus a by 2, 3 নাম্বার অপশনে আছে b is equal to a minus c divided by 2, 4 নাম্বার অপশনে আছে c is equal to a plus b by 2। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে একটা ধারা দেওয়া আছে, এটা এক্সট্রা অঙ্ক কিন্তু, হ্যাঁ, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস আপ টু কে একটি সমান্তর ধারা, তার মানে এটা একটা সমান্তর ধারা, বলেই দিছে সমান্তর ধারা, এবং এই সমান্তর ধারার সাধারণ অন্তরকে বলছে 5, তার মানে ডি এর মান 5 দেওয়া আছে, বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক। যখন আপনাকে এই ধরনের কোশ্চেন বলবে যে নিচের কোন সম্পর্কটি সঠিক, সেই সময় অঙ্কে না তাকায় আগে সম্পর্কগুলো দেখতে হয়। আচ্ছা, আমি আবার বলছি, যখন বলবে যে এরকম দিয়ে কিছু একটা, এই অঙ্কে না, যে কোনো অঙ্কে যখন বলবে নিচের কোন সম্পর্কটি সঠিক, অবশ্যই তখন আপনাকে আগে সম্পর্কগুলো দেখতে হবে। তো আমি সম্পর্কে দেখতে পাচ্ছি যে প্রথমে b = a plus c by 2, b = c minus a by 2, b = a minus c by 2, তার মানে আমি দেখতে পাচ্ছি যে b এর মান বের করা। দেখেন, প্রথম তিনটা অপশনে b এর মান বের করা কার মাধ্যমে? ac এর মাধ্যমে। এখন আমরা এটা যেহেতু সমান্তর ধারা, এখানে b এর পজিশন কোথায়? a প্লাস b প্লাস c প্লাস d প্লাস আপ টু দিকে কে থাক, তাহলে b এর পজিশন এখানে। আচ্ছা, আমি যদি মনে করি, আমি যদি এই জিনিসটাকে এইগুলাকে বাদ দিয়ে দিই, ওগুলা বাদ, তাহলে এই তিনটা কি সমান্তর ধারা গঠন করছে না? অবশ্যই করছে। তাহলে এই তিনটা কি এ আর সি এর মাঝখানে কিনা? মাঝখানে। তাহলে আমি কি জানি না যে এই দুইজনের গড় হবে বি? কেন? তাহলে এই দুইজনের গড় কত? এ আর সি এর গড় কত? a প্লাস সি বাই 2। এই দুজনের গড় কি? a প্লাস সি বাই 2। আর গড় হয় সবসময় কোথায়? এই দুজনের মাঝখানে। এই দুজনের মাঝখানে কে আছে? বি। তার মানে b is equal to a plus c by 2। আমার কথা কি বুঝছেন? এবং আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে তিনটা পদ যদি, তিনটা রাশি যদি সমান্তর ধারা গঠন করে, তাহলে এই মাঝখানের রাশি ইজ ইকুয়াল টু কি হয়? এই দুই পাশের রাশি দুইটার যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হয়। মনে করে দেখেন, আমি আপনাদেরকে বুঝাইছিলাম যে এ বি সি যদি সমান্তর ধারাভুক্ত হয়, তাহলে এই বি হবে কার সমান? এই দুইজনের যোগফলের, এই দুইজনের গড়ের সমান, মানে a প্লাস সি বাই 2। তাহলে কয় নাম্বার অপশন? 1 নাম্বার অপশন, রাইট, a প্লাস সি বাই 2। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? বুঝে পড়েন, কাজে লাগবে, না বুঝে পড়লে কিন্তু বিপদ। তার মানে আমি অপশনে দেখতে পাচ্ছি যে বি এর মান বের করা এ এবং সি এর মাধ্যমে। তাহলে আমাকে দেখতে পাচ্ছি বি এর পজিশন কোথায়। আচ্ছা, বি আছে এখানে, তাহলে বি হচ্ছে এই দুইজনের গড়। বোঝা গেছে কি বিষয়টা? বোঝা গেছে? আচ্ছা, এখন আমাকে বলেন, একটু তাকাবেন প্লিজ, যদি এই কোশ্চেনে বলতো যে সি ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে কি হতো বলেন তো? যদি প্রশ্নে সি চাইতো তাহলে কি হতো? সি কত?
মনে করেন যে বি না, বলো যে কোন সম্পর্কটি সঠিক, অপশনে মনে করেন সব সি দেওয়া, সি ইকুয়াল টু সি ইকুয়াল টু সি ইকুয়াল টু, তাহলে উত্তর কত হতো? তাহলে উত্তর কত হতো? হ্যাঁ, এখানে এখানে ধারাটা কেমন, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস আপ টু এরকম চলছে। তাহলে সি চাইছে, সি এর অবস্থান কোথায়? সি এর অবস্থান এখানে। সি এর অবস্থান তাহলে কি এই তিনজনকে বিবেচনা করেন, তাহলে এই তিনজনের মাঝখানে সি না, তাহলে মাঝখানেরটা কার সমান? এই মাঝখানেরটা কি এই দুইজনের গড়ের সমান না? তাহলে বি আর ডি এর গড়, তাহলে বি প্লাস ডি বাই টু, তাহলে বি প্লাস ডি বাই টু, তাহলে সি হতো বি প্লাস ডি বাই টু। মানে চোখ কান খোলা রেখে উত্তর দিতে হবে সবসময়, যে এই সি চাইবে সরি বি চাইবে এমন তো নাও চাইতে পারে, সিও চাইতে পারে। আচ্ছা, মুছে দিচ্ছি। এইবার দেখেন এইটারই এইটারই আর একটা অঙ্ক আছে, আমি একটু দেখাচ্ছি। সাধারণত 5 হলে ডি এর মান কত? ডি এর মান কত? আচ্ছা, সাধারণত 5 হলে ডি এর মান কত? 1 নম্বর অপশনে আছে এ প্লাস 15 ডি। এটা কিন্তু আরেকটা অঙ্ক, সেম কোশ্চেনেরই আরেকটা অঙ্ক, আপনি কিন্তু এটা আলাদা করে লিখবেন এই কোশ্চেনটাও। এ প্লাস 15ডি, এ মাইনাস 15ডি, এ মাইনাস 15। 3 নম্বর অপশন আছে এ মাইনাস 15ডি, 4 নম্বর অপশন আছে এ প্লাস 15। আচ্ছা, এখানে কি চাইছে দেখেন, এখানে বলছে যে এটা একটা সমান্তর ধারা এবং সাধারণ অন্তর, এই যে সাধারণ অন্তর মানে কিন্তু ডিফারেন্স ডি, ডি এর মান কত? এখানে একটা সমস্যা হতে পারে, সেটা হলো এখানে সাধারণ অন্তরের মান দেওয়া আছে, আর এই যে ডি এর মান চাইছে ওই ডিটা কিন্তু সাধারণ অন্তর না, যে ডি এর মানটা বের করতে বলছে ওই ডিটা হচ্ছে এই ধারার ডি। হ্যাঁ, আবার মনে করেন না যে সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, আবার সাধারণ অন্তরের মান দিয়ে আছে 5, তাহলে ডি ইজ ইকুয়াল টু 5, এটা চিন্তা করেন না। এখানে যে ডি এর কথা বলছে সেই ডিটা হচ্ছে এই ধারাতে যে ডি আছে না সেই ডি। কথা কি আমি বুঝাইতে পারছি? ধারার পদ, রাইট, ধারার পদ। লাস্ট পদ তো কে? লাস্ট পদ কেন হবে এখানে? লাস্ট পদ তো কে? লাস্ট নাম্বার তো কে? এখানে কি লাস্ট পদ না? আচ্ছা, তাহলে এখানে ডি কত নাম্বার পদ? এদিকে তাকান, ডি এখানে কত নাম্বার পদ? 1 2 3 4। তার মানে এখানে ডি এর মান বের করতে বলছে, মানে 4তম পদ বের করতে বলছে। বুঝে নিতে হবে যে 4তম পদ, তার মানে T4। এখন n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু এটা 4তম পদ তাই n এর জায়গায় হবে 4, তার মানে 4 মাইনাস 1 ইন্টু ডি। এই ডি মানে কিন্তু এই ডি না, এই ডি মানে সাধারণ অন্তর, তাই এখানে আমরা ডি না দিয়ে এই সাধারণ অন্তর 5 একবারে দিয়ে দিব গুণ করে। আমি কি কথা বুঝাইতে পারছি? ঝামেলা বাঁধান না কিন্তু। এই ডি, যে ডিটা নির্ণয় করতে বলছে এটা হচ্ছে 4তম পদ, T4 এর মান হচ্ছে ডি, তাই এই T4 এর পরিবর্তে বসাবো ডি, কারণ এখানে T4 টাই ডি। এ প্লাস 4 মাইনাস 1 মানে 3 গুণ কত? 5, তার মানে এ প্লাস 15, এ প্লাস 15, তার মানে এখানে 4তম পদ মানে ডি এর মান এ প্লাস 15। এই যে 4 নম্বর অপশন, ভুল টুল যেন না হয়। কথা কি বুঝছেন? এইখানে এই ডি হচ্ছে এই ধারার যে 4 নম্বর পদ সেই ডি, তাহলে এখানে যে ডি বসে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, সেই ডি হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এখানেও যদি ডি বসাই দেন তখন কিন্তু কনফিউশন বেঁধে যাবে যে কোন ডি বের করতে বলছে। এই জন্য এখানে ডি না বসাই একবার আমি সাধারণ অন্তর 5 বসাইছি। ওকে, আচ্ছা, ওকে। এবার আমি যাচ্ছি পরবর্তী, আবারও একই প্রশ্ন, নতুন ভাবে আরেকটা জিনিস চাইছি, আমি বলছি। আচ্ছা, সাধারণ অন্তর 5 হলে লেখেন, সাধারণ অন্তর 5 হলে, এই যে নতুন প্রশ্ন, সাধারণ অন্তর 5 হলে ধারাটির পদ সংখ্যা কত? ধারাটির পদ সংখ্যা কত? 1 নম্বর অপশন
কে মাইনাস এ ডিভাইডেড বাই 5, কে মাইনাস এ ডিভাইডেড বাই 5 2 নাম্বার অপশন, কে মাইনাস এ ডিভাইডেড বাই 5 মাইনাস 1 3 নাম্বার অপশন, কে প্লাস এ ডিভাইডেড বাই 5 প্লাস 1 4 নাম্বার অপশন, কে মাইনাস এ ডিভাইডেড বাই 5 প্লাস 1। আচ্ছা, এখানে কি বলছে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস আপ টু কে একটি সমান্তর ধারা। তার মানে এটা সমান্তর ধারা বলে দিছে। যেহেতু বলে দিছে এটা একটা সমান্তর ধারা, তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা সমান্তর ধারা, রাইট? আচ্ছা, এবং সাধারণ অন্তর 5, তার মানে এই ধারার সাধারণ অন্তরের মান 5। বলছে ধারাটির পদ সংখ্যা কত? কি চাইছে? পদ সংখ্যা, বুঝেন? তাহলে পদ সংখ্যা মানে এন এর মান। পদ সংখ্যা মানে কিসের মান? এন এর মান। তাহলে আমরা কি জানি? ধারার পদ সংখ্যা মনে আছে? পদ সংখ্যার সূত্র কি? আমরা শর্টকাট সূত্র দিয়ে করে ফেলবো। পদ সংখ্যার সূত্র কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1, মনে আছে না? তাহলে এখানে শেষ পদ কত? এখানে শেষ পদ হচ্ছে যে কে হচ্ছে শেষ পদ। তাহলে শেষ পদ মানে কে মাইনাস প্রথম পদ মানে হচ্ছে এ ভাগ সাধারণ অন্তর মানে যে 5 প্লাস হচ্ছে 1। এইটাই হচ্ছে আমাদের পদ সংখ্যা। এইভাবে অপশনে আছে যে কে মাইনাস এ ডিভাইডেড বাই 5 প্লাস 1। তাহলে এই যে আমাদের 4 নাম্বার অপশন, কে মাইনাস এ ডিভাইডেড বাই 5 প্লাস 1। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। থিওরি ভালো করে পড়লে অঙ্ক ভালো পারা যায়। বুঝতে পারছেন কি? বুঝে বুঝে পড়তে হবে, না বুঝে পড়ার স্কোপ নাই। না বুঝে পড়লে পরীক্ষা ভালো হবে না। দেখবেন যে এখন ইদানিং গণিত প্রশ্ন উল্টাপাল্টা হচ্ছে। উল্টাপাল্টা তার কাছেই মনে হচ্ছে যে অল্প পড়ছে, না বুঝে পড়ছে। চাকরি পাওয়া কঠিন হবে যারা অল্প পড়বে, না বুঝে পড়বে। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে পদ সংখ্যা আমরা বের করছি। আচ্ছা, এবার আমি নতুন একটা প্রশ্ন নিব। এটাও এক্সট্রা, আজকে এক্সট্রা অঙ্ক করাবো অনেকগুলো। হ্যাঁ, মানে যত ধরনের প্রশ্ন আসতে পারে সব কালেকশন করতেছি এবার, কোনো কিছু বাদ দিচ্ছি না, বুঝছেন? আপনাদের যাতে মানে পরীক্ষা যাতে ভালো হয়। দেখেন, এখানে পরীক্ষায় মানে প্রশ্ন আসছে এরকম যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু, এই যে ডট ডট দিয়ে গেছে, লাস্টে আছে এন, আর নিচে আছে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস আপ টু প্লাস এন প্লাস 1 ইজ ইকুয়াল টু S3 হলে, মানে এই পুরোটার উপরে কিছু যোগফল, নিচে কিছু যোগফল, আর এই পুরোটার মান দিছে S3, এটাকে বলতেছে S3 হলে বা ইজ ইকুয়াল টু S হলে, S3 না, ধরেন S হলে S মানে সামেশন মানে সমষ্টি হলে S এর মান কত? S এর মান কত? আচ্ছা, 1 নাম্বার অপশন দিচ্ছি। 1 নাম্বার অপশন আছে n-1 ডিভাইডেড বাই n প্লাস 3। 2 নাম্বার অপশন আছে n+1 ডিভাইডেড বাই n প্লাস 3। 3 নাম্বার অপশন আছে n+1 ডিভাইডেড বাই n-3। 4 নাম্বার অপশন আছে n-1 ডিভাইডেড বাই n-3। আচ্ছা, আগে বুঝতে হবে যেখানে কি বলছে। দেখেন, উপরে একটা ধারা, নিচে আর একটা ধারা, খেয়াল করেন কিন্তু, এবং অপশনগুলো কিন্তু এন এর মাধ্যমে, টেনশন করার কোনো দরকার নাই। তাহলে এখানে উপরে একটা ধারা, উপরের ধারাটা কেমন? 1 থেকে শুরু হয়েছে এবং মাঝখানে কোনো মিসিং নাই। তার মানে এটা হচ্ছে প্রথম n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n × n+1/2, মনে আছে? এই যে 1 থেকে যদি শুরু হয় এবং মাঝখানে যদি কোনো মিসিং না থাকে, তাহলে এখানে লাস্টের পদের মানও n, এখানে পদ সংখ্যাও আছে n। মনে করো, এগুলো কিন্তু বুঝতে হবে, নাহলে সমস্যা। এবং এইটার সমষ্টি আমাদের মুখস্থ, 1 2 3 4 এরকম n পর্যন্ত। এটা সমষ্টি হচ্ছে n × n+1/2। আচ্ছা, এখন আমাকে বলেন নিচে কয়টা পদ আছে? আমাকে বলেন উপরে পদ সংখ্যা কত, নিচে পদ সংখ্যা কত? প্লিজ বলবেন, উপরে পদ সংখ্যা কত, নিচে পদ সংখ্যা কত? আমি জানতে চাচ্ছি, উপরে পদ সংখ্যা কত, নিচে পদ সংখ্যা কত? বলেন। আমি একটু পানির বিরতি দিলাম, পানি খেয়ে নিই।
কেউ কথা বলছে না, কারণ কি? আচ্ছা, রাজিয়া সরকার বলছেন উপরে n সংখ্যক পদ, নিচে n+1 সংখ্যক পদ। আরজিনা খাতুন, আরজিনা আকন্দ, আচ্ছা n-1, উপরে n নিচে n+1, আচ্ছা উপরে n নিচে n+1, আচ্ছা কি রেখেছে কি বলি, এটা কোনো কথা? আমি শেখাইনি। তানজিলা সাথী, তাহলে এতদিন ধরে কি পড়ালাম? যারা বলছেন উপরে n নিচে n+1 তাদের পড়ালাম কি? হ্যাঁ, অ্যাবসলিউটলি প্রিয়া চৌধুরী, অ্যাবসলিউটলি রাইট। উপরেও n সংখ্যক, নিচেও n সংখ্যক, উপরেও n সংখ্যক, নিচেও n সংখ্যক। এক থেকে যদি শুরু হয় এবং মাঝে যদি কোনো মিসিং না থাকে, তাহলে লাস্টে যত থাকবে পদ সংখ্যা তত। কিন্তু এখানে কি এক থেকে শুরু হয়েছে? এখানে যদি এক থেকে শুরু হতো এবং এখানে মাঝে কোনো মিসিং নাই, 2 3 4 5, এ কথা সত্য, কিন্তু এক যে নাই, তাহলে লাস্টে n+1 আছে, তার মানে এখানে পদ সংখ্যা n+1 হতো যদি এক থেকে শুরু হতো। যেহেতু এখানে এক থেকে শুরু হয় নাই, মানে একটা পদ বাকি, একটা পদ কম আছে, তাহলে লাস্টে n+1 থাকলেও পদ সংখ্যা n+1 এর চেয়ে কম হবে, মানে n সংখ্যক হবে। আর কনফিউশন হলে সমস্যা কি? বের করে নেবেন। এখানে উপরে যে পদ সংখ্যা n, এটা তো আমরা জানি, নিচে পদ সংখ্যা কত বের করেন। পদ সংখ্যা বের করার সূত্র নাই, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর 3 থেকে 2 বাদ দিলে 1, প্লাস হচ্ছে 1। তাহলে উপরে n -2 থেকে +1 গেলে -1 ডিভাইডেড বাই 1 +1, n-1 ভাগ 1 দিয়ে ভাগ করলে উপরে n-1 ই থাকবে, +1 +1 কেটে n। তার মানে নিচেও যে পদ সংখ্যা n আছে, এটা আপনি যদি কনফিউশন হয় বের করবেন, তাহলে এতক্ষণ কি শেখালাম? আগের অঙ্কেও তো তাই ছিল। কি বোঝালাম? আপনার প্রশ্নের উত্তর তো আগেই দিয়ে আসলাম, যে লাস্টে n থাকলে পদ সংখ্যা n কখনো একটা ক্ষেত্রে এক থেকে শুরু হতে হবে, মাঝে কোনো মিসিং থাকা যাবে না, তাহলে লাস্টে যত থাকবে পদ সংখ্যা তত। এখানে তাই আছে, এক থেকে শুরু, মাঝে কোনো মিসিং নাই, তাহলে লাস্টে আছে n, পদ সংখ্যা n। কিন্তু এখানে তো এক থেকে শুরু হয়নি, এখানে শুরু হয়েছে 2 থেকে। এখানে যদি এক থেকে শুরু হতো তাহলে এখানেও পদ সংখ্যা হতো n+1, বাট এখানে যেহেতু এক থেকে একটা বাদ পড়ছে, মানে এখানে n+1 সংখ্যক পদ আছে, একটা পদ কম আছে, তাহলে n+1 থেকে এক বাদ দেন, তার মানে n সংখ্যক পদ আছে। খেয়াল না করলে কিভাবে হবে? হ্যাঁ, তাহলে উপরেও n সংখ্যক পদ, নিচেও n সংখ্যক পদ, তাহলে উপরের পদের সমষ্টি বের করেন। এইটা উপরের পদের সমষ্টি কি হবে বলেন? উপরের সমষ্টি কি n × n+1/2 না? 2 না, এটা তো আমরা জানি। আর নিচে কি হবে? নিচে যদি আপনি, নিচে তো আমরা কোনো সূত্র করতেছে না, নিচে আমি কি করবো? গড় ইন্টু পদ সংখ্যা। গড় সমষ্টি মানে কি? গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা ইজ ইকুয়াল টু s। তাহলে উপর হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2। গড় কত? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, তাহলে শেষ পদ হচ্ছে n+1 + 2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গড়, ইনটু পদ সংখ্যা। এখানে পদ সংখ্যা কত? এখানে n সংখ্যক পদ ভাইয়া, এখানে n সংখ্যক পদ। আমার কথা কি বুঝছেন? এবার ক্যালকুলেশন, তাহলে উপরে থাকতেছে n × n+1 ডিভাইডেড বাই 2 ইনটু, আচ্ছা এখানে আমি একটু ক্যালকুলেশনটা করে নিই তাহলে ভালো হবে। n × n+1 ডিভাইডেড বাই 2, নিচে আছে n+3, এর সাথে আবার n গুণ আছে, এর সাথে আবার n গুণ আছে, এর সাথে n গুণ আছে, নিচে কি 2, বুঝছেন? এটাই হলো s। এবার উপরে n × n+1 ডিভাইডেড বাই 2 ইনটু, এই 2 চলে যাবে উপরে, নিচে হচ্ছে n+3, এর সাথে আছে n, এই n দিয়ে এই n কাটা, এই 2 দিয়ে এই 2 কাটা, তাহলে উপরে n+1, নিচে n+3, তাহলে উপরে হচ্ছে n+1, নিচে হচ্ছে n+3। এটাই উত্তর, এটাই উত্তর, n+1 ডিভাইডেড বাই n+3, যে 2 নম্বর অপশন। এটা সহজ। হ্যাঁ, এখন এই ধরনের প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, এগুলো আমি কিন্তু মানে উড়াই নিয়ে আসিনি কোথাও থেকে। কোথায় আসছে পরীক্ষায়? বোর্ড পরীক্ষায়, 9-10 বোর্ড পরীক্ষায় আসছে। কথা কি বুঝাইতে পারছি? মানে ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, এই যে পরীক্ষা না, বোর্ড পরীক্ষায়, এসএসসি
সেখানে আসছে। কোনো সালের প্রশ্ন না, মানে চাকরির পরীক্ষায় আসে নাই। কারণ আমি এবার কি কাজ করতেছি, এবার আমি চাকরির পরীক্ষায় যত প্রশ্ন আসছে সব তো পড়াচ্ছি, এর পাশাপাশি পড়াচ্ছি কি, যেগুলো 9-10 এসএসসি পরীক্ষায় আসছে, বিভিন্ন টেস্ট পরীক্ষা আসছে, সেইগুলা যেগুলো মানে বোর্ড বই থেকে যেগুলো প্রশ্ন আসতে পারে সবই পড়াচ্ছি। তো এরকম প্রশ্ন আসলে তো যদি না পারেন বিপদ। তাহলে আমার কথা হলো এখানে পদ সংখ্যা কত আমার তো আন্দাজে দেওয়ার দরকার নেই, আমি তো জানি পদ সংখ্যা কিভাবে বের করতে হয়। তো পদ সংখ্যা বের করবো, পদ সংখ্যা বের করে তারপর আমি করবো সমষ্টি হলো গড় ইন্টু পদ সংখ্যা, আর উপরটা মুখস্থ না থাকলে ওটাও গড় ইন্টু পদ সংখ্যা করবেন, নো প্রবলেম। ওকে, এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট এটাও এক্সট্রা প্রশ্ন, এক্সট্রা। এটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু এরকম চলবে। হ্যাঁ, আর 2 নাম্বারে দেওয়া আছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস আপ টু। তারপরে লিখছে 1 ও 2 নং ধারার 1 ও 2 নং ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি S1 ও S2 হলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? 1 নাম্বার অপশন আছে S1 is equal to S2, 2 নাম্বার অপশন আছে S1 is equal to 2S2, 3 নাম্বার অপশন আছে S2 is equal to 2S1, 4 নাম্বার অপশন আছে নান। আচ্ছা দেখেন এখানে 1 নাম্বার, এটা আছে 1 নাম্বার, এইটা দ্বারা বোঝাচ্ছে যে এটা হলো 1 নাম্বার ধারা, এটা একটা ধারা এবং 1 নাম্বার ধারা, এটা এই 2 দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার ধারা। বলে দিচ্ছে 1 ও 2 নং, মানে 1 নং বলতে বোঝাচ্ছে এই ধারাকে, 2 নং বলতে বোঝাচ্ছে এই ধারাকে। 1 ও 2 নং ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি S1 ও S2 হলে নিচের কোনটি সঠিক? এবং আমি অপশনে দেখতে পাচ্ছি সম্পর্ক হচ্ছে S1 আর S2 এর মধ্যে রিলেশন। S1 বলতে এই ধারার সমষ্টিকে বোঝাচ্ছে, S2 বলতে এই ধারার সমষ্টিকে বোঝাচ্ছে। তাহলে আমার তারপর ওই S1 আর S2 এর মধ্যে রিলেশন নিয়ে আসছে। তাহলে আমাকে একটা কাজ করতে হবে, এই ধারার সমষ্টি মানে S1 বের করতে হবে, এই ধারার সমষ্টি মানে S2 বের করতে হবে, তারপর ওই দুইজনের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। আমি কথা বুঝাইতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে দেখেন S1 কি এই ধারার সমষ্টি না? এটা কেমন ধারা? এবং বলে দিছে এই 1 নং ও 2 নং ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তার মানে এই ধারারও n সংখ্যক পদের সমষ্টি চাইছে, এই ধারারও n সংখ্যক পদের সমষ্টি চাইছে। তাহলে এটা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি না? 1 2 3 4 5 এরকম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এই ধারার n সংখ্যক পদের সমষ্টি কত? S1। তাহলে S1 কত হবে? আমরা তো জানি n × n প্লাস 1/2 n সংখ্যক পদের সমষ্টি এই ধারার। তাহলে এই ধারার n সংখ্যক পদের সমষ্টি, এটা কিন্তু জোড় স্বাভাবিক সংখ্যা 2 4 6 8 জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে এটা যদি জোড় স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এটা সমষ্টি S2। আচ্ছা আজান দিচ্ছে, আমি একটু 2 মিনিট বিরতি নিচ্ছি।
আচ্ছা দেখেন, তাহলে এখন তাহলে S2 আমরা কেমনে পাবো? আমরা মনে আছে যে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক মানে একদম শুরু থেকে 2 থেকে শুরু হতে হবে। জোড় সংখ্যা কি শুরু 2 থেকে না? তাহলে 2 থেকে শুরু করে সবগুলো n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n + 1। তার মানে এই ধারার সমষ্টি হচ্ছে n × n + 1। এটা যদি মুখস্থ না থাকে সমস্যা নাই, আপনি বের করবেন। কিভাবে বের করবেন? S2 = n/2 × 2a + n - 1 × d। যখন কিছু মনে থাকবে না তখন ধারার সমষ্টি এটা। তো এই ধারার পদ আছে কয়টা? n সংখ্যক। তাহলে n এর মান তো n ই, তাহলে n/2 × 2a, 2 × এর মান কত? এর মানে যে প্রথম পদ 4 প্লাস n - 1 × d, d মানে সাধারণ অন্তর, 4 থেকে 2 বিয়োগ করলে 2। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করে দেখবেন n × n + 1 আসবে। এও যদি না পারেন আরো সহজ আছে। S2 = দেখেন এই ধারাগুলো এখানে সবগুলো থেকে 2 কমন নেন, এই প্রত্যেকটা পদ থেকে 2 কমন নেন। 2 কমন নিলে কি হবে? এখানে থাকবে 1, এখানে থাকবে 2, এখানে থাকবে 3, এখানে থাকবে 4 প্লাস আপ টু। এইবার আমাকে বলেন তাহলে এটা হচ্ছে 2, আর এইটা কি আবার এই ধারা হয়ে গেছে না? খেয়াল করছেন? এটা কিন্তু হয়ে গেছে, মানে এখন 2 কমন নেওয়ার পরে এইটা হয়ে গেছে এরকম। তার মানে আমি এইটার সমষ্টি তো আমাদের মুখস্থ, n সংখ্যক কত? n × n + 1/2, এই 2 কেটে n × n + 1। তার মানে আমার এইটা যেহেতু আমাদের জানা, তাহলে এটা আমরা কিন্তু বের করতে পারছি এইভাবে। আমার কথা কি বুঝাইতে পারছি? জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে S1 এর মান হচ্ছে n × n + 1/2, আর S2 মানে এই ধারার সমষ্টি হচ্ছে n × n + 1। এখন আমাকে এই দুইটার মধ্যে রিলেশন বিল্ড আপ করতে হবে। তাহলে S2 = কি আসলো? n × n + 1। ওকে ফাইন। এখন S1 এর মান তাকান এদিকে প্লিজ, একটু তাকান। S1 এর মান হচ্ছে n × n + 1 / 2। এখন দেখেন এই যে n × n + 1, এই মানটা আবার কার? এই মানটা আবার S2 এর মান। দেখেন S2 এর মান হচ্ছে n × n + 1। তো আমার যেহেতু S1 আর S2 এর মধ্যে রিলেশন আনতে হবে, তাহলে নিশ্চয়ই আমাকে হয় S1 এর মান বসাই দিতে হবে S2 এর জায়গায়, অথবা S2 এর মান বসাতে হবে S1 এর জায়গায়। তো আমি দেখতে পাচ্ছি এই n × n + 1 মানে হচ্ছে S2 এর মান, তাই n × n + 1 এর পরিবর্তে S2 বসাই দিতে পারি। তাহলে এই পাশে আছে S1, আর এই পাশে উপরে এইটুকের মান হচ্ছে S2, আর নিচে আছে 2। আর গুণ করে দিলে পরে কি হচ্ছে? আর গুণ করলে 2 এর সাথে S1 গুণ হয়ে 2S1 = S2। হ্যাঁ, তাহলে এটা এই পাশে নিয়ে আসেন। তাহলে S2 = 2S1। তাহলে S2 = 2S1, তার মানে হচ্ছে 3 নাম্বার অপশন আমাদের রাইট। 3 নাম্বার অপশন রাইট। ক্লিয়ার? এবার কি বুঝতে পারছেন বিষয়টা? এই যে দেখেন কত ভাবে বের করা যায়, আপনার যদি বুদ্ধি থাকে কত ভাবে বের করতে পারেন। এখান থেকে 2 কমন নিলে আমাদের এই ধারা হয়ে যাচ্ছে। অথবা ধারার যে জেনারেল ফর্মুলা n/2 × 2a + n - 1 × d, ওটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। বুঝতে দেবে এটা? হ্যাঁ, আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এক্সট্রা কোশ্চেন। একটি সমান্তর ধারার সমষ্টি, S = n/2 × 4a × 4 + 2 × n - 1। আচ্ছা, n/2 × 4 + 2 × n - 1 হলে ধারাটির প্রথম পদ কত? ধারাটির প্রথম পদ কত? 1 নাম্বার অপশন 4, 2 নাম্বার অপশন 2, 3 নাম্বার অপশন 1, 4 নাম্বার অপশন হাফ, 1/2। আচ্ছা এখন দেখেন এখানে কি বলছে, একটা সমান্তর ধারার সমষ্টি দেওয়া আছে, ওরা একটা সমষ্টির সমীকরণ দিছে n/2 × 4 + 2 × n - 1। এটা হলো সমষ্টির সমীকরণ। বলছে প্রথম পদ কত? প্রথম পদ মানে a, তার মানে আমাদেরকে a এর মান বের করতে হবে। ধারাটির প্রথম পদ মানে কিসের মান? a এর মান। আচ্ছা
এখন আমার যে সমষ্টির সমীকরণটা দেওয়া আছে s ইকুয়াল টু কি n/2 ইন্টু, আচ্ছা এখানে ধারার পদ কত বলা আছে? যখন এখানে পদের কথা বলা নাই তখন আপনাকে বুঝে নিতে হবে এখানে n সংখ্যক পদ। আবার বলছি, যখন এখানে ধারায় কয়টা পদ আছে এটা বলা থাকবে না, তখন আপনাকে ধরে নিতে হবে এই ধারায় পদ সংখ্যা হচ্ছে n সংখ্যক, ধরে নিতে হবে। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে এখন n/2 ইন্টু আমাদের দেওয়া আছে 4 প্লাস 2 ইন্টু n-1, এটা হচ্ছে ধারার সমষ্টি। কিন্তু ধারার অ্যাকচুয়াল সমষ্টির অরিজিনাল সূত্র কি? সমষ্টির অরিজিনাল সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d, এটা হচ্ছে অরিজিনাল সূত্র। আপনাকে যখন এরকম সমষ্টির সমীকরণ দেওয়া থাকবে তখন আপনার কাজ হলো এই সমষ্টির সমীকরণকে মূল সমীকরণ মানে মূল যে সূত্র সেই মূল সূত্রের সাথে তুলনা করতে হবে। তাহলে মূল সূত্রের সাথে তুলনা কিভাবে করব? যেহেতু প্রথম পদ চাইছে, তাহলে প্রথম পদটা আসে কোথায়? n/2, এখানেও আছে n/2, এখানে আছে 4, এখানে আছে 2a, তার মানে 2a আর এই 4 একই জিনিস, বুঝতে হবে। এই 2a আর এই যে 4 এটা একই জিনিস, তার মানে এই 2a মানে এই ধারার মানে মূল সূত্রের একটা অংশের সাথে এই সূত্রের যে অংশের মিল আছে সেটার সাথে ইকুয়াল করতে হবে, বুঝছেন? তাহলে n/2 ঠিক আছে, n-1 ইন্টু d, n-1 ইন্টু d ঠিক আছে। তাহলে এটা এই প্লাসের আগে যেটা থাকে সেটা হলো 2a, আর এই প্লাসের আগে এখানে আছে 4, তার মানে 2a ইজ ইকুয়াল টু 4, তাহলে 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 4। আমার তো প্রথম পদ a চাইছে, তাহলে a কত? তাহলে এটা রেখে দিলাম, এই 2a এই পাশে ভাগ করে দিলাম, তাহলে 4 ডিভাইডেড বাই 2, তার মানে এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2। হ্যাঁ, আমার আগে অনেকে উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এর মান 2, কথা কি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার হয়েছে কিনা? খুব গুরুত্বপূর্ণ, এরকম যদি কখনো সমষ্টির সমীকরণ দিয়ে যখন বলবে 4 মানে প্রথম পদ কত, তখন আপনাকে ওই সমষ্টির সমীকরণকে মূল সমষ্টির সমীকরণের সাথে কম্পেয়ার তুলনা করতে হবে। ওকে, আচ্ছা এবার আমরা এটার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি বলছে? ধারাটির প্রথম পদ কত? এর পরবর্তী প্রশ্নে বলছে, এরপর একই প্রশ্ন আবার লিখবেন, আবার এটা লিখবেন, নতুন প্রশ্ন। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে বলছে যে ধারাটির সাধারণ অন্তর কত? ধারাটির সাধারণ অন্তর কত? এক নাম্বার অপশন -1, 2 নাম্বার অপশন 1, 3 নাম্বার অপশন 2, 4 নাম্বার অপশন 4। আচ্ছা, বলছে ধারাটির সাধারণ অন্তর কত? তাহলে এই যে একটি সমান্তর ধারার সমষ্টির সূত্র দেওয়া আছে, আর ওই সমষ্টির সূত্র থেকে আমাকে সাধারণ অন্তর বের করতে বলছে। সেক্ষেত্রে কি করতে হবে? আমি আবার বলছি, যখন এরকম কোন একটা সমান্তর ধারার সমষ্টির সমীকরণ দেওয়া থাকবে তখন আপনার কাজ হচ্ছে এই সমীকরণকে মূল যে সমষ্টির সমীকরণ সেটার সাথে কম্পেয়ার করা। তাহলে কি করব? আমরা আমাদের দেওয়া আছে s ইকুয়াল টু n/2 ইন্টু 4 প্লাস 2 ইন্টু n-1, এটা দেওয়া আছে। আর মূল সমীকরণ কি? মূল সমীকরণ হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এই তো সাধারণ অন্তর চাইছে, সাধারণ অন্তর মানে d, এই d আছে এখানে। তাহলে এখন দেখেন n/2 একই, প্লাসের আগের অংশের নাম 2a, তাহলে প্লাসের আগের অংশ এটার নাম 2a, সেখান থেকে কিন্তু a বের করে ফেলছি। এবার d আছে কোথায়? d আছে প্লাসের পরের অংশে, তার মানে এই প্লাসের পরের অংশ আর এখানে প্লাসের পরের অংশ এইটা আর এটা সমান। আমার কথা কি বুঝছেন? প্লাসের এখানে পরের অংশ আর প্লাসের এখানে পরের অংশ এটা সমান হবে। তার মানে n-1 ইন্টু d ইজ ইকুয়াল টু n-1 ইন্টু 2, তাহলে এই পাশে আছে n-1 ইন্টু d আর এখানে আছে 2 ইন্টু n-1, এই দুটো সমান। এই n-1 এই n-1 কাটা, তাহলে এই পাশে থাকলো d, ওই পাশে থাকলো 2, তার মানে d এর মান 2, তাহলে d এর মান 2। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে পরে আপনাকে মূল সমীকরণের সাথে কম্পেয়ার করে, এগুলা কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, আমি বানাই দেইনি কিন্তু, আবার বলছি আমি প্রশ্ন বানাই দিব কেন? যে প্রশ্ন কোথাও না কোথাও আসছে সেইটাই কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি, তার মানে এটা আসতে পারে। ওকে, আচ্ছা নেক্সট আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন এক্সট্রা। কি বলছে? বলছে একটি সমান্তর ধারার n-তম পদ একটি সমান্তর ধারার n-তম পদ 5n + 3
5n প্লাস 3 হলে এর সাধারণ অন্তর কত? এক নাম্বার অপশন -2, 2 নাম্বার অপশন 13/8, 3 নাম্বার অপশন 5, 4 নাম্বার অপশন হচ্ছে 8। আচ্ছা, কি চাইছে? সাধারণ অন্তর। আচ্ছা, সাধারণ অন্তর কিভাবে বের করে আগে বুঝতে হবে। সাধারণ অন্তর বের করতে গেলে তো আমার ধারার অন্তত 2টা পদ লাগবে, পরপর 2টা পদ লাগবে। কারণ কি, সাধারণ অন্তর কেমনে বের করি? যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে সাধারণ অন্তর পাওয়া যায়। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে এটা কি? এটা হচ্ছে n-তম পদের সূত্র। n-তম পদ, তাহলে মনে আছে আপনাদের, n-তম পদে n এর মান যদি 1 বসান তাহলে প্রথম পদ পাওয়া যায়। n-তম পদ মানে সাধারণ পদ, এটা কিন্তু সাধারণ পদ মানে n-তম পদ। তাহলে n-তম পদে যদি n এর মান 1 বসান তার মানে ধারার প্রথম পদ পাবেন। আগে পড়াইছি কিন্তু বুঝতে হবে। n-তম পদে যদি আপনি n এর মান 2 বসান তাহলে ধারার দ্বিতীয় পদ পাবেন। তাহলে আপনি n এর মান 1 বসান, তাহলে n-তম পদ মানে tn। এই tn এর মান দেওয়া আছে হচ্ছে 5n প্লাস 3। এখন এখানে n এর মান যদি 1 বসান তাহলে আপনি পাবেন প্রথম পদ। প্রথম পদ মানে a। n এর মান 1 বসান, তাহলে এখানে 1 বসালে 5 × 1 প্লাস 3, এই যে, তাহলে 5 আর 3 8। তার মানে প্রথম পদ 8। n এর মান যখন আপনি 2 বসাবেন, n এর মান 2 বসালে কোনতম পদ পাবেন? দ্বিতীয় পদ। তাহলে এখানে 2 বসালে তার মানে আপনি দ্বিতীয় পদ t2 কেমনে পাবেন? এই যে এখানে 2 বসান, তাহলে 5 × n এর মান হচ্ছে 2 প্লাস হচ্ছে 3, 5 × 2 = 10 আর 3 = 13। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্রথম পদ। তাহলে ধারাটা কেমন? প্রথম পদ 8, তারপরের পদ 13, তারপর এরকম চলছে। আমার তো আর দরকার নাই, আমি সাধারণ অন্তর বের করতে গেলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেন। তাহলে 13 - 8 = 5, তার মানে সাধারণ অন্তর হচ্ছে 5। ক্লিয়ার বিষয়টা? n-তম পদের যদি ফর্মুলা দেওয়া থাকে, n-তম পদের ফর্মুলায় n এর মান যা বসাবেন তততম পদ বেরোবে। এগুলা কিন্তু আমি আবার বলছি, ক্লাস দেখার সময় অবশ্যই সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। মাঝখানে একটা ক্লাস গ্যাপ দিয়ে আর একটা ক্লাস দেখা, এগুলো দেখা উচিত না। ওকে, আশা করি বুঝছেন। তাহলে দেখেন, n-তম পদের ফর্মুলা দেওয়া আছে, বলছে সাধারণ অন্তর কত। তাহলে আমাকে কি করতে হবে? 2টা পদ বের করতে হবে পরপর। 2টা পদ বের করলেই তো আপনি পেয়ে যাবেন যে সাধারণ অন্তর কত। কেন? কারণ পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলেই তো সাধারণ অন্তরের মান পাবো। সাধারণ অন্তর মান পাইতে গেলে অবশ্যই পরপর 2টা পদ লাগবে, নাহলে পারবেন না। ওকে, আচ্ছা, নেক্সট। আচ্ছা, আরো আছে এক্সট্রা অঙ্ক। আচ্ছা, এখানে বলছে যে 2, 4, 6 আপ টু অনুক্রমটির সাধারণ পদ কোনটি? সাধারণ পদ কোনটি? যখন সাধারণ পদ বের করতে বলছে, আচ্ছা আমি অপশন দিচ্ছি। অপশন দিচ্ছি 1/2n, 2 নাম্বার অপশন হচ্ছে n, 3 নাম্বার অপশন হচ্ছে 2n, 4 নাম্বার অপশন হচ্ছে 3n। অনুক্রমটির সাধারণ পদ কোনটি? সাধারণ পদ মানে n-তম পদ। আবার বলছি সাধারণ পদ মানে n-তম পদ। আপনাকে শুধু একটা জিনিস চেক করে নিতে হবে, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। এই জিনিসটা অন্তত চেক করে নিতে হবে, যেটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তাহলে আমি দেখতেছি 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, তার মানে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফলটা সব জায়গায় সমান। সুতরাং এটা একটা সমান্তর ধারা, এটা চেক করে নিতে হবে। তাহলে সাধারণ পদ মানে কি? সাধারণ পদ মানে n-তম পদ। সাধারণ পদ মানে কি? n-তম পদ। সাধারণ পদ কেন নাম হয়েছে? কারণ ওই পদ থেকে আমি ধারা সব পদ পাবো, এই জন্য ওই পদের নাম হয়েছে সাধারণ পদ বা n-তম পদ। এখন আমাকে কি করতে হবে? সাধারণ পদ চাইছে মানে n-তম পদ চাইছে, তাই n-তম পদের সূত্র কি? tn = কি? a প্লাস n - 1 × d। এবার a কত? a হচ্ছে প্রথম পদ, প্রথম পদ 2 প্লাস n - 1, আরে n-তম পদ তো n-ই থাকবে। আর d এর মান কি? d এর মান হচ্ছে যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ দেন, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে এটা হচ্ছে 2 প্লাস n মাইনাস, আচ্ছা 2 দিয়ে গুণ করেন, 2n - 2, এই -2 + 2 কাটা, তাহলে কত? 2n। তার মানে n-তম পদ 2n, n-তম পদ 2n মানে সাধারণ পদ 2n। কথা কি বুঝছেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাবেন কেন? সাধারণ পদ 2n, সাধারণ পদ মানে n-তম পদ। কিন্তু আপনি অবশ্যই চেক করে নেবেন ধারাটা সমান্তর নাকি গুণোত্তর। সমান্তর গুণোত্তর কোনোটাই যদি না হয় তাহলে সেটা অনুক্রম। কথা কি বুঝছেন? সমান্তর গুণোত্তর এরাও অনুক্রম, কিন্তু সব অনুক্রম সমান্তর গুণোত্তর ধারা হয় না। হ্যাঁ, আমি এটা বুঝাবো, এটার পার্থক্য বুঝাবো, সমস্যা নেই।
ওকে, এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন। নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে a প্লাস d প্লাস a প্লাস 2d আপ টু ধারাটির দশম পদ কোনটি? ধারাটির দশম পদ। ধারাটির দশম পদ কোনটি? এক নাম্বার হচ্ছে a প্লাস 10d, 2 নাম্বার হচ্ছে a প্লাস 9d, 3 নাম্বার হচ্ছে 10a প্লাস d, 4 নাম্বার হচ্ছে 9a প্লাস d। আচ্ছা, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা একটা সমান্তর ধারা, বলা নাই তাও বুঝে গেছি কিভাবে, কারণ আমরা তো জানি যে সমান্তর ধারার এটা সমান্তর ধারার সাধারণ ফর্ম। তাহলে প্রথম পদ, তার সাথে ডি যোগ করে দ্বিতীয় পদ, তার সাথে আবার ডি যোগ করে a প্লাস 2d দ্বিতীয় পরবর্তী পদ। এইভাবেই তো সমান্তর ধারা গঠিত হয়। যদি বুঝতে সমস্যা আপনি কি করবেন, এই পদ থেকে এই পদ বাদ দিবেন, দেখবেন সাধারণ অন্তর যা আসে, এই পদ থেকে এই পদ বাদ দিলে সাধারণ অন্তর তাই আসে কিনা। এই পদ থেকে এই পদ বাদ দিলে দেখবেন আসবে ডি সাধারণ অন্তর, এই পদ থেকে এই পদ বাদ দিলে দেখবেন তাও আসবে ডি। সুতরাং এটা একটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার দশম পদ মানে T10। n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দশম পদ হলে n এর জায়গা হবে 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে a প্লাস 9d। a প্লাস কত? 9d। তার মানে দশম পদ হচ্ছে a প্লাস 9d। কথাটা কি বুঝছেন? দশম পদ হচ্ছে a প্লাস 9d। ক্লিয়ার? এখন পরীক্ষক যদি খালি একটু ঘুরাই দেয়, আপনাকে বিপদে ফেলে দিতে পারে। কিভাবে দেখেন? এই জন্য বুঝে পড়েন। দেখা গেল পরীক্ষক দিল যে a প্লাস 3d প্লাস a প্লাস 6d প্লাস আপ টু ধারাটির দশম পদ কত? সাপোজ এরকম একটা প্রশ্ন দিল, মনে করেন পরীক্ষক এরকম একটা প্রশ্ন দিল, a প্লাস 3d প্লাস a প্লাস 6d প্লাস আপ টু ধারাটির দশম পদ কত। এখন প্রশ্ন হচ্ছে, এখন এটা তো সমান্তর ধারা কিনা আগে চেক করি। এটা থেকে এটা বাদ দেন, এই পদ থেকে এই পদ বাদ দেন, তাহলে এটা হচ্ছে a প্লাস 3d, তার থেকে a বাদ দিলে a কাটা, তার মানে সাধারণ অন্তর 3d। এখানে সাধারণ অন্তর d না 3d। মানে আমার কথা কি বুঝছেন? সাধারণ অন্তরের মানে এখানে 3d। এই পদ থেকে এই পদ বাদ দিলেও 3d আসবে। কেন? a প্লাস 3d 6d, a প্লাস 3d বাদ দিলে a কাটা, 6d থেকে 3d গেলে 3d। তার মানে এখানে দশম পদ মানে T10 ইজ ইকুয়াল টু a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। এই ডি এর জায়গা হবে সাধারণ অন্তর 3d। বুঝছেন? তাহলে এটা হচ্ছে a প্লাস 9 ইন্টু 3d, তার মানে a প্লাস 27d। বুঝতে হবে কিন্তু 27d, এরকম অপশন থাকবে। আমার কথা কিন্তু বুঝে পড়েন, কারণ প্রশ্ন হুবহু কমন পড়ার চিন্তা করে আমরা পরীক্ষা হলে কেন যাব? মানে এরকম আসলো, তখন আমাকে সাধারণ অন্তরটা বের করে নিতে হবে। সাধারণ অন্তর 3d। আচ্ছা, তাহলে a প্লাস n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 10 তম পদ a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। ডি মানে সাধারণ অন্তর, তো এখানে সাধারণ অন্তর তো ডি না, এখানে 3d, তাই 3d দিয়ে গুণ হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এটাও এক্সট্রা। log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস আপ টু ধারাটির প্রথম 15টি পদের
সমষ্টি কত? 1 নাম্বার অপশন 12 log 3, 2 নাম্বার অপশন 15 log 3, 3 নাম্বার অপশন 120 log 3, 4 নাম্বার অপশন 150 log 3। ঠিক আছে, 150 log 3। আচ্ছা, এখানে একটা সমান্তর ধারা কিনা আগে দেখি। এটা হচ্ছে log 3, log 9, log 27 আপ টু ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি। যখন বলে দিচ্ছে ধারা এবং যখন বলছে সমষ্টি, তখন আপনি ধরে নেবেন এটা সমান্তর ধারা নাহলে গুণোত্তর ধারা, যে কোনো কিছু একটা। এই লগ রিলেটেড অঙ্ক সাধারণত সমান্তর ধারার মধ্যে আসে, এর মধ্যে একটা গুণোত্তর ধারার অঙ্ক আছে। হ্যাঁ, তো দেখেন এইটাকে আগে একটু সাইজ করতে হবে, এটাকে আগে একটু সাইজ করতে হবে, তাহলে এই জিনিসটা কেমন? এটা সমান্তর ধারা কিভাবে এটা থেকে এটা বিয়োগ করলে যা আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে তাই আসবে। করে দেখেন, তাহলে এখানে আমরা ডি এর মান বের করি, ডি এইখান থেকে এটা বাদ দেন, তাহলে এটা হচ্ছে log 9 মাইনাস হচ্ছে log 3। log 9 কে আমি লিখতে পারি log 3 স্কয়ার মাইনাস হচ্ছে log 3। এই 2 সামনে চলে আসবে, লগের ফর্মুলা, এই 2 সামনে চলে আসলে এটা হচ্ছে 2 log 3 মাইনাস log 3। তো এখানে হচ্ছে 2টা log 3 থেকে একটা log 3 বিয়োগ দিলে শুধু log 3 থাকবে। তার মানে সাধারণ অন্তর ডি এর মান হচ্ছে log 3। এটুকু বুঝছেন কিনা? কেন? কারণ সমষ্টি বের করতে গেলে আগে সাধারণ অন্তর লাগবে, নাহলে তো হবে না। এখন বলেন প্রথম n সংখ্যক পদের সমষ্টির মূল ফর্মুলা কি? মনে করে দেখেন, এখানে 15টা পদের সমষ্টি, তার মানে প্রেস 15, এই যে প্রথম 15টা পদ, n/2 মানে 15/2, সব পদ সংখ্যা 15 না, ইন্টু 2a, এ মানে কত? এ মানে log 3, এই যে এ মানে log 3 প্লাস n-1, n মানে 15 মাইনাস 1 ইন্টু ডি মানে কত? log 3। আমি কি বুঝাইতে পারছি? এইবার এখানে থাকলো 15/2, ওকে ফাইন, ইন্টু এটা 2 log 3 প্লাস 15 থেকে 1 বিয়োগ হলে কত? 14, আর সাথে আছে কি? log 3। ক্লিয়ার? এবার এটা হচ্ছে 15/2, এখানে হচ্ছে 2টা log 3 আর এখানে 14টা log 3, তাহলে 2টা log 3 আর 14টা log 3 গুণ করলে, যোগ করলে হয় 16টা log 3, 16টা log 3। এই 2 দিয়ে এটা ধরে 8 বার, তার মানে 15, তাহলে এখানে হচ্ছে 15 ইন্টু হচ্ছে 8, সাথে আছে কত? log 3। 15 আর 8 গুণ করলে 120, আর সাথে আছে কত? log 3, তাহলে 120 log 3, 120 log 3, 3 নাম্বার অপশন 120 log 3। কথা কি বুঝতে পারছেন? 3 নাম্বার অপশন 120 log 3। ওকে, আর এই টাইপের কোশ্চেন, এই লগ রিলেটেড, এদিকে তাকান, এই লগ সম্পর্কিত log 3, log 9, log 27 এরকম সমান্তর ধারার অঙ্ক যদি আসে, লগে একটা অঙ্ক করাইছিলাম, শর্টকাটও দেখাই দিছিলাম। আবার বলছি লগ রিলেটেড যদি কোনো সমান্তর ধারার অঙ্ক আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তাকান, এই লগ সম্পর্কিত সমান্তর ধারার অঙ্ক আসলে একটা শর্টকাট আছে, মুছে দিলাম, হয়েছে তো? আচ্ছা, সেই শর্টকাট হচ্ছে যতটা পদের সমষ্টি বলবে, এদিকে তাকান, যতটা পদের সমষ্টি বলবে, এই যে যতটা পদের সমষ্টি বলবে, 1 থেকে তত পর্যন্ত যোগ করবেন। তাহলে 15টা পদের সমষ্টি চাইছে, তাহলে আমাকে প্রথমে 1 থেকে 15 পর্যন্ত যোগ করতে হবে। এই কাজটা প্রথমে করবেন। তাহলে 1 থেকে 15 পর্যন্ত যোগ করলে কত হয়? এই পদ, শেষ পদ যোগ প্রথম পদ, মানে গড় ইন্টু পদ সংখ্যা। সমষ্টি কি? গড় ইন্টু পদ না? তাহলে 1 থেকে 15 পর্যন্ত গড় কি? 15 যোগ 1 ভাগ 2, আর পদ সংখ্যা কয়টা? 1 থেকে 15, তো 15টা পদ, এই যে 15টা পদ। তাহলে এখানে কত হচ্ছে? 16/2 ইন্টু 15, তাহলে এটা 8 বার, 8 15 120, 8 15 120। তাহলে 1 থেকে 15 পর্যন্ত যোগ করবেন প্রথমে, তাহলে 1 থেকে 15 পর্যন্ত যোগ করলে 120, সেই 120 লিখবেন প্রথমে, তারপরে এই প্রথম পদ যা আছে ওটা বসাই দিবেন, উত্তর হয়ে যাবে। এই লগ রিলেটেড সমান্তর ধারার অঙ্কের সব টাইপের যত প্রশ্ন আসছে, উত্তরে একই। পরীক্ষা আছে, দোয়া তো করি, আপনাদের সবার সফলতা আমারও সফলতার একটা অংশ, তাই না? আমি তো দোয়া করি, তাই না? আপনাদের সফলতা আমারও ওয়ান কাইন্ড অফ সফলতা। তো আপনারা পরীক্ষা দেন, আমার কাছে কিন্তু ভালো লাগে যখন মানে কেউ চাকরি পেয়ে আমাকে ফোন দেয়। আপনি যেরকম খুশি হন, আমিও ওরকমই খুশি হই, কিন্তু হ্যাঁ, ভালো লাগে, অনেক ভালো লাগে। সবার চাকরি হোক, এই দোয়া তো করি। সবাই তো পড়তে চায় না ঠিকঠাক মতো, সমস্যা তো এই জায়গাতে। পড়েই চাকরি পেতে হবে, আমি এটা বোঝাতে পারি না অনেককে। ঠিক আছে, পড়েন, ইনশাল্লাহ সফলতা আসবে, হয় টুডে আর টুমোরো আর ডে আফটার টুমোরো, আজকাল নাহলে পরশু, না হলে সামনে বছর, তাই না? এই তো আসবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রাইমারি এক্সাম, প্রাইমারি দ্বিতীয় ধাপের এক্সাম।
হয়েছে এটা? তাহলে এই টাইপের প্রশ্ন যখন আসবে তখন যতটা পদের সমষ্টি বের করতে বলবে 1 থেকে তত পর্যন্ত যোগ করে সেই সংখ্যা লিখবেন আর সাথে প্রথম পদটা বসাই দিবেন, অঙ্ক শেষ। যেমন এরকম অঙ্ক আসছে, অনেকবার আসছে এই অঙ্কটা, দেখেন এই যে দেখাচ্ছি এরকম যে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস আপ টু ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? তো প্রথমে শিওর হতে হবে এটা সমান্তর ধারা কিনা। সমান্তর ধারা হলে তখনই কিন্তু এটা কাজ করবে, না হলে কিন্তু না, শর্টকাট কাজ করবে না। তাহলে এখানে এটা সমান্তর ধারা, এটা থেকে এটা বিয়োগ দেন, আসবে log 2, এটা থেকে এটা বিয়োগ দেন, তাও আসবে log 2। কেমনে log 2? এই যে 8 কে লেখা যাবে 2 কিউব, এই 8 কে লেখা যাবে 2 কিউব, সেই 3 সামনে আসলে এটা হচ্ছে 3 log 2, আর এখানে 4 কে লেখা যাবে 2 স্কয়ার, সেই 2 সামনে আসলে 2 log 2। 3 log 2 থেকে 2 log 2 বিয়োগ দিলে 3টা log 2 থেকে 2টা log 2 বিয়োগ হলে শুধু log 2 থাকবে। এটা হচ্ছে 2 log 2, সেখান থেকে log 2 বিয়োগ দিলে 2টা log 2 থেকে 1টা log 2 বিয়োগ গেলে log 2 থাকবে। কথা কি বুঝতে পারছি? ইয়েস। তার মানে এটা সমান্তর ধারা। তো সমান্তর ধারা আমি কি বলছি, যদি লগের এই অঙ্কগুলো সমান্তর ধারা ভুক্ত হয় সেক্ষেত্রে একটা শর্টকাট আছে, কি? যতটা পদের সমষ্টি বলবে 1 থেকে তত পর্যন্ত যোগ করবেন। তাহলে 1 থেকে 10টা পদের সমষ্টি, তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগ করেন, 1 যোগ 2 যোগ 3 যোগ আপ টু 10। তো সমষ্টি বের করতে কিভাবে? গড় ইন্টু পদ সংখ্যা। গড় হচ্ছে 10 যোগ 1/2। পদ সংখ্যা কয়টা? 1 থেকে 10 পর্যন্ত 10টা পদ, তাহলে 10 দ্বিগুণ, তো 5 দুগুণী 10। এখানে হচ্ছে 10 আর 1 11, 11 সাথে 5 গুণ করলে 5 11 55। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে হয় 55, আর এর পাশে বসাই দিবেন প্রথম পদ log 2। এলো শর্টকাট। আর যদি সিস্টেমেটিক ওয়েতে করেন তাহলে প্রথমে আপনি ডি বের করবেন, ডি বের করলে দেখবেন আসবে log 2, তারপরে ফর্মুলায় বসাই দিবেন, এই যে n/2 10টা পদের সমষ্টি, n/2, n মানে 10টা পদের সমষ্টি না, ইন্টু 2a, a মানে কত? a মানে log 2 প্লাস n-1, n মানে 10 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি কত? ডি হচ্ছে log 2, ঠিক আছে? তাহলে এখানে 10/2 ইন্টু এটা হচ্ছে 2 log 2, আর এখানে 10 মাইনাস 1, 10 মাইনাস 1 মানে 9, এখানে 10 মাইনাস 1 মানে 9 log 2, তাহলে এই যে প্লাস 9 log 2। তাহলে এখানে হচ্ছে এটা দিয়ে 5 বার, তাহলে এখানে হচ্ছে 2টা log 2 আর 9টা log 2 যোগ করলে 11টা log 2, তার সাথে যোগ আছে 5, সরি গুণ আছে 5, তাহলে এখানে হচ্ছে 5 ইন্টু 11 log 2। এই 11 আর 5 গুণ করলে হয় 5 11 55, তার সাথে আছে log 2। কথা কি বুঝছেন? খুবই সিম্পল, 55 log 2। আশা করি বুঝতে পারছেন। তো এই সমান্তর ধারা আপাতত এখানে কমপ্লিট। হ্যাঁ, সমান্তর ধারা আর কিছু রাখলাম না। আমরা আজকে রাতে শুরু করবো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ম্যাক্সিমাম পার্ট শেষ হয়ে যাবে আজকে। এই গুণোত্তর ধারার উপর আরেকটা ক্লাস হবে। গুণোত্তর ধারার উপর আরেকটা ক্লাস শেষ হওয়ার পরে আমি কিছু অঙ্ক করাবো যেগুলো হচ্ছে অনুক্রম মানে হচ্ছে সমান্তর ধারাও না, গুণোত্তর ধারা না। আবার বলছি সমান্তর ধারা গুণোত্তর ধারা এরাও অনুক্রম, বাট সব অনুক্রম সমান্তর গুণোত্তর না। কোন একটা সিকোয়েন্স মেইনটেইন করলেই সেটা অনুক্রম, যে কোনো সিকোয়েন্স হলো। ফিবোনাচ্চি ধারা আছে, এবার নতুন 9-10 এর বই অ্যাড হয়েছে, এই ফিবোনাচ্চি ধারা থেকে প্রশ্ন আসতে পারে, এবার আমাকে এটা পড়াতে হবে, ঠিক আছে? আগেও পড়াইছি, বাট এবার এটা একটু বিস্তারিত ভাবে পড়াবো, সমস্যা নেই। তো এরকম ধারা আর অনুক্রমের মধ্যে কি পার্থক্য আছে, আর অনুক্রম থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসছে, এইগুলোর উপর 2টা এক্সট্রা ক্লাস থাকবে। গুণোত্তর ধারা শেষ হওয়ার পরে ওইগুলো পড়াবো। আমি আবার বলছি, আমি আপনাদেরকে কোনো কিছু বাদ রাখছি না। প্রস্তুতি যেন একবারই হয়, এই কোর্সটা যেন একটা ইফেক্টিভ কোর্স হয়। কষ্ট একবারই করেন, বারবার কষ্ট করার সময় নাই। এই জায়গায় 6 মাস কোর্স করলেন, আর এক জায়গায় 6 মাস করবেন, এইভাবে সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? কিন্তু আমি আবার বলছি, গণিত কোনো মানে জাদুকরি বিষয় না যে এলাম দেখলাম জয় করলাম টাইপের। আপনাকে ধৈর্য নিয়ে রেগুলার প্র্যাকটিস করতে হবে, চাকরি যতদিন না হয়। চাকরি না হওয়া পর্যন্ত যারা রেগুলার প্র্যাকটিস নিয়মিত চর্চা করবে, চর্চা করতে করতে গণিত একসময় মুখস্থ হয়ে যাবে। কথা কি বুঝছেন? যাই পরীক্ষা হলে মনে হবে এটার উত্তরেই, কেন এতই বেশি পড়ছেন আপনি, এই ঘটনাই ঘটবে। কিন্তু আমাদের সমস্যা হলো, ভাই আমাকে একটু কম সম পড়ায় কি একটু সাজেশন দেওয়া যায় না? ভাই আমি কি প্রশ্ন করি যে আমি সাজেশন দিব? বারে বারে কিন্তু আমি আপনাকে মোটিভেট করার চেষ্টা করি যে আপনাকে বেশি পড়েই চাকরি পেতে হবে, কম পড়ে চাকরি পাওয়ার সুযোগ নেই, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।